সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এ পর্যায়ে তোমাদের নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট 2 এটা নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে সৃজনশীলের 4টা প্রশ্ন দেওয়া আছে, যেখানে 2টি সৃজনশীলের আমি এখানে উত্তর দিয়েছি এবং সংক্ষিপ্ত 1-এর উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়েছি। তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা যে শুধু অ্যাসাইনমেন্টই করতে পারবে তা নয়, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যেন তোমার পরবর্তী ক্লাসে এগুলো অনেক কাজে আসবে। তাহলে আসো, বেশি কথা না বলে আমি অ্যাসাইনমেন্টটি শুরু করি। তাহলে আমরা প্রথম অ্যাসাইনমেন্টটি একটু লক্ষ্য করি। সৃজনশীল 1 যেটা দেওয়া আছে, সৃজনশীল 1-এ বলা হয়েছে যে PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব। তাহলে PS টা QR এর উপর লম্ব। এরপরে প্রশ্ন করা হচ্ছে যে PQ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর বলা হয়েছে প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। এরপর থার্ড যে অর্থাৎ গ নম্বর প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে 4PS স্কোয়ার সমান 3PR স্কোয়ার। অর্থাৎ এই যে 1 নম্বর সৃজনশীলটা, এটা আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তাহলে আসো, প্রথমে আমাদের দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলছে যে PQR 3 সেন্টিমিটার হলে আমাদের ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের PQR ত্রিভুজটা ছিল সমবাহু ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই জানো যে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের সব বাহুই সমান, অর্থাৎ 3টি বাহুই সমান, তাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। আসো, এবং আরেকটা বিষয় দেওয়া আছে এখানে, যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে PQ সমান 3 সেন্টিমিটার। PQ বাহুর দেওয়া আছে 3 সেন্টিমিটার, এর মানে হচ্ছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 3 সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজটা একটু আঁকি। এখানে ত্রিভুজটা হচ্ছে কি, দেখো PQR, এই হচ্ছে আমাদের কি PQR হচ্ছে ত্রিভুজটা। এখন এখানে আমরা শুরু করি, দেখি কি বলছে। যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4। হ্যাঁ, এরপরে বাহু স্কোয়ার, তোমাদের বইয়ে যেহেতু এ স্কোয়ার দেওয়া আছে, আমরা এখানে এ ধরি না, আমরা PQ বাহু আছে, আমরা বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার দিলাম। এটা হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে আমাদের কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমরা শুধুমাত্র এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য PQ 3 সেন্টিমিটার বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি শেষ। তাহলে আমরা বসাইলাম। বসানোর পরে কি হলো দেখো, √3/4 আর 3 স্কোয়ার হচ্ছে কত 9, আর 4 দিয়ে 9কে ভাগ করে √3 সাথে গুণ করে দেব। তাহলে আমাদের হবে কত 3.897 বর্গ সেন্টিমিটার। আমাদের সেন্টিমিটার যেহেতু আছে, আমরা সেন্টিমিটারে করে নিয়ে করব। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরে, 1-এর ক নম্বরে উত্তর চলে গেল। আচ্ছা, এরপরে আমরা যাব 1-এর খ নম্বরে। 1-এর খ নম্বরে আমাদের দেওয়া আছে কি, একটু আমরা লক্ষ্য দিই। PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আমরা এই দেওয়া আছে এর উপর ভিত্তি করে আমরা একটা ত্রিভুজ আঁকলাম। PQR একটা সমবাহু ত্রিভুজ। লক্ষ্য করবা তিনটা বাহু কি হবে সমান। এই ত্রিভুজটা হচ্ছে PQR। হ্যাঁ, এই তিনটা কোন বাহু। আচ্ছা, এখন আমাদের বলছে PS লম্ব কি QR। এই আমরা যদি এই একটা লম্ব আঁকলাম, এই লম্বটা হচ্ছে কি PS লম্ব আঁকলাম কত QR, অর্থাৎ QR এর উপরে আমরা কি করলাম, হ্যাঁ QR এর উপর কি করলাম, লম্ব আঁকলাম PS। এখন আসো, আমরা আমাদের প্রমাণ করতে বলছে যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS, অর্থাৎ এই PQ এর দৈর্ঘ্য আর PR এর দৈর্ঘ্যটা হবে কি এই PS এর 2PS এর চেয়ে কি আমাদের বড়। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আসো আমরা একটু দেখি। এখন আমরা এখানে এই প্রমাণ করতে হলে আমাদের কি একটু চিত্র আঁকতে হবে। সেটা আমরা PS কে আমরা বর্ধিত করলাম এবং আর পর্যন্ত বর্ধিত করলাম এবং আর যোগ করলাম। যোগ করার পরে যদি আমরা এখন করি, একটু লক্ষ্য করো যে এই কথাটা আমরা লিখলাম PS কে পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি, PS কে পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন PS সমান কত SE হয় এবং আর যোগ করি। আচ্ছা, এরপরে আমরা একটু প্রমাণ করি। দেখো, ত্রিভুজ PQS এবং ত্রিভুজ RSE, এই দুইটা, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটু লক্ষ্য করো যে আমরা বলতে পারি যে কি কি। দেখো, QS সমান কত SR, QS সমান কত SR। কেন, আমরা আমাদের প্রশ্নই বলা হয়েছে যে এখানে কি এই S হচ্ছে কি QR এ কি মধ্যবিন্দু। আচ্ছা, আসলে মধ্যবিন্দুটা কিভাবে আসলো, যখন কোনো সমবাহু ত্রিভুজকে
তার শীর্ষবিন্দু থেকে কি আঁকা হয়, লম্ব আঁকা হয়, তখন এইটা কি হয়, আমাদের মধ্যবিন্দু হয়ে যায়, অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, এরপর আমরা একটা কি করলাম, লম্ব আঁকলাম। লম্ব আঁকলে এখানে কিউ এস আর এস আর কি সমান হয়ে গেল, যে কারণে আমরা এসটাকে মধ্যবিন্দু বলতে পারি। এবং আমরা বলতে পারি পি এস সমান এস ই, এটা আমরা অঙ্কন অনুসারে আমরা আঁকছিলাম। এবং অন্তর্ভুক্ত কোণ পি এস কিউ এবং আরেকটা হচ্ছে কিন্তু আর এস ই, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কি সমান। কেন সমান? কারণ এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তোমরা নিশ্চয়ই জানো যে বিপ্রতীপ কোণ কি। তাহলে আমরা জানি বাহু কোণ, বাহু উপপাদ্য অনুসারে আমরা জানি যে দুটি বাহু, যদি অনুরূপ দুটি বাহু, যেমন কি এই বাহু আর এই বাহু এবং এই বাহু সমান এবং একটি কোণ যদি সমান হয়, তাহলে ওই ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম অর্থাৎ সব দিক দিয়ে সমান বলতে পারি। এ কারণে আমরা এই যে পি কিউ এস এবং কি আর এস ই, এই ত্রিভুজটাকে সর্বসম বললাম। আর সর্বসম বলার মানে হচ্ছে অনুরূপ সব কিছুই সমান। যেহেতু এই বাহু, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, তাহলে এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে পি কিউ, পি কিউ এর অনুরূপ বাহু হচ্ছে আর ই। ততএব কি আমরা বলতে পারি পি এস পি কিউ সমান আর ই। আচ্ছা, এখানে আমরা এরপরে যাই, পরে পেজে একটু যাই, লক্ষ্য করো। ওই ত্রিভুজটাই আমরা এখানে নিয়ে আসলাম। এসব আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ কি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ কত, পি আর ই, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে দুটি বাহু হচ্ছে পি আর প্লাস আর ই, এই দুইটা বাহু কি হবে, তৃতীয় বাহু, অর্থাৎ কি পি ই এর চেয়ে বড়। আবার এখন আমরা লিখতে পারি পি আর প্লাস, লক্ষ্য করো আমরা এর আগে প্রমাণ করছি পি কিউ আর কত আর ই সমান, তাহলে আর ই এর বদলা আমরা কি লিখছি, পি কিউটা বসিয়ে দিলাম। এই যে আর ই এর জায়গায় পি কিউ বসলাম। আর পিইটা লক্ষ্য করো, পিই মানে কত, পি এস প্লাস এস ই, অর্থাৎ এই পিইটাকে দুইটা অংশ বিভক্ত, একটা এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে তাই আমরা লিখলাম। আবার একটু আমরা অঙ্কনের সময় লিখছিলাম যে পি এস সমান কত, এস ই। তাহলে আমাদের এই পি এস এর জায়গায় আমরা কি করব, এই যে এস ই এর জায়গায় কি করব, পি এস বসিয়ে দিলাম। তাহলে আমাদের পি আর জায়গায় থাকলো, পি কিউ জায়গায় থাকলো, আর পি এস হচ্ছে 2ps, অর্থাৎ আমাদের এটা কি প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করে ফেললাম। এই হচ্ছে আমাদের যে এই অংশটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এবং আমি বিস্তারিত আলোচনা করতেছি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। ওকে, এখন লক্ষ্য করো আমাদের যে তৃতীয় প্রশ্নটা বলা হয়েছে, অর্থাৎ 1-এর গ, এই প্রশ্নে বলা হয়েছে যে দেওয়া আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, আমরা ত্রিভুজটা আঁকলাম, অর্থাৎ কি তিনটা বাহু কি হবে, তিনটা বাহু কি হবে সমান, অর্থাৎ পি কিউ, কিউ আর, পি আর, এই তিনটা বাহুই সমান। এবং আরেকটা বলা হয়েছে কি পি এস কিউ আর উপর লম্ব। তাহলে আমরা দেখি এই যে লম্ব আঁকলাম, পি এসটা কি হলো, কিউ আর উপর লম্ব হলো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 4ps স্কোয়ার, অর্থাৎ এই লম্বটার স্কোয়ার অর্থাৎ বর্গের 4 গুণ, এই লম্বের বর্গের 4 গুণ, এবং পি আর অর্থাৎ এই পি আর বলতে আমরা পি আর বলতে পারি, পি কিউ বলতে, কিউ আর বলতে, কারণ তিনটা বাহু সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর বর্গের 3 গুণের সমান। আবার বলি যে লম্বের বর্গের 4 গুণের সমান, আবার কি বাহুর বর্গের 3 গুণের সমান, এটা সমান হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা একটু প্রমাণ করি। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। আমরা একটু বলছিলাম যে এই একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব, এই যে বাহুটা একে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ কিউ এস আর, অর্থাৎ আর এস সমান কি লেখা যায়, আর এস সমান কত, কিউ আর এর অর্ধেক। আর এসটা হচ্ছে কত, কিউ আর এর অর্ধেক, হাফ অফ কিউ আর। আর কিউ আর মানে হচ্ছে কিউ আর যে কথা, পি আর একই কথা, পি কিউ একই কথা। কেন আমি পি আরটা নিলাম, কারণ আমাদের এখানে পি আর প্রমাণ করতে হবে, এই কারণে আমরা কিউ আর এর স্থলে পি আর বসিয়ে দিলাম, অর্থাৎ এই আর এসটা হচ্ছে এই পি আর এর অর্ধেক। হ্যাঁ, এরপরে লক্ষ্য করো আমরা যদি করি, একটু খেয়াল করো যে পি আর এস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই যে পি আর এস এটা একটা কি সমকোণী ত্রিভুজ না, কারণ কি পি এসটা ছিল কি লম্ব, যে কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অনুযায়ী আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কত, অতিভুজ স্কোয়ার। আমরা তাই লিখলাম পি এস স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার সমান পি আর স্কোয়ার, এটা লিখলাম। লেখার পরে
আমরা কি করলাম, পি এস স্কোয়ার জায়গায় থাকলো, এরপর আর এস স্কোয়ারের বদলে আমরা একটু আগে মান পাইছি কিউ আর বাই টু। এই আর এস সমান আমরা লিখতে পারি কি, আর এস হচ্ছে কিউ আর বাই টু, এটা আমরা একটু আগে পেয়েছিলাম। আর এখানে পি আর স্কোয়ার, আবার কিউ এর মান কত, আমরা এই কিউ এর মান বসাচ্ছি পি আর, এরপর স্কোয়ার, টু এর পর স্কোয়ার মানে 4। এরপরে আমরা যেহেতু এই পি আর আর পি আর সেম, আমরা এই অংশটাকে কি স্থান পরিবর্তন করলাম, সাইড পরিবর্তন করলাম। সমান চিহ্ন বামে ছিল, আমরা ডানে নিয়ে আসলাম। আর বামে ছিল ধনাত্মক, ডানে এসে হলো ঋণাত্মক। বামে ছিল ধনাত্মক, ডানে হলো কি ঋণাত্মক। তাহলে এরপর লক্ষ্য করো যে কি আমরা লসাগু নিলাম, 4 যদি লসাগু নিই, নিচে আছে 1, আর 4 লসাগু তো 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 একে 4, এখানে 4 পি আর স্কোয়ার মাইনাস এই পি আর স্কোয়ার জায়গায় থাকলো। এখন আমরা লক্ষ্য করো আর গুণ করি, পি এস স্কোয়ার সাথে কি 4 যদি গুণ করি, তাহলে হবে কি, দেখো এখানে আমরা এই 4 পি আর স্কোয়ার থেকে পি আর স্কোয়ার বিয়োগ করা যায় 3 পি আর স্কোয়ার, আর 4 দিয়ে এটার সাথে আর গ্রহণ করলাম, 4 পি স্কোয়ার সমান 3 পি আর স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের বর্গের 4 গুণ, সমবাহু ত্রিভুজের বাহুর 3 গুণের সমান, বাহুর বর্গের 3 গুণের সমান। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রমাণ করার কথা ছিল, তাই আমরা করে ফেললাম। আচ্ছা, এখন আসো আমরা করবো কি, সৃজনশীল 2টা আমরা দেখি। সৃজনশীল 2-এ কি বলছে লক্ষ্য করো, যে ত্রিভুজ ডিই এফ, ত্রিভুজ ডিই এফ এ ডিই গ্রেটার দেন ইএফ এবং কোণ ই সমান কি কোণ এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রশ্ন, এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো। এখন আমরা এই প্রশ্নগুলো প্রমাণ করব। আসো আমরা ক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজ ডিই এফ এ ডিই গ্রেটার দেন কত ইএফ এবং কোণ ই সমান কোণ এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে এবং কোণ ডি সমান কত 40 ডিগ্রি, এটা আমাদের দেওয়া হয়েছে। এখন আমরা এই অনুযায়ী ত্রিভুজটা আঁকি। আমাদের আঁকতে হবে এমন ভাবে যেন কি ডিইটা বড় হয় কার চেয়ে, ইএফ এর চেয়ে, আমরা সেই অনুযায়ী আঁকি। এই লক্ষ্য করো, এই ডিইটা বড় ইএফ এর চেয়ে, আমরা এই অনুযায়ী ত্রিভুজটা আঁকলাম। এরপরে আমাদের বলা হয়েছে ই এবং এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা কি, এই যে পি বিন্দুতে মিলিত হলো। এখন আমাদের কোণ ডি, এই যে কোণ ডি সমান কত দেওয়া আছে, 40 ডিগ্রি। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি, আমরা লিখলাম। এরপরে লক্ষ্য করো ত্রিভুজ ডিইএফ, কোথায় ডিইএফ, অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজে আমরা লিখতে পারি কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ, এই 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আর এখানে কোণ ডি এটা আমরা এখানে নিয়ে গেলাম এই পাশে, আর আমাদের থাকলো কোণ ই প্লাস কোণ এফ, এটা রেখে দিলাম। আবার দেখো একটা ত্রিভুজ পাইছি আমরা কোথায়, পিইএফ, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওই অনুরূপভাবে লিখতে পারি কোণ পিইএফ প্লাস কোণ পিএফই প্লাস কোণ ইপিএফ, অর্থাৎ এই যে 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমাদের মান বের করতে হবে কার, ইপিএফ, অর্থাৎ এই যে এই কোণের মান বের করতে হবে, অর্থাৎ এই কোণের মান বের করতে হবে। আমরা এই কোণের মানটা লিখলাম, আর এই যেটা প্লাস আছে মাইনাস, এই 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 সম্পূর্ণ অংশটা মাইনাস করে এদিকে নিয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি পিইএফ, পিইএফ যেহেতু এটা সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে কি সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ ডিইএফ এটা কি হবে, অর্থাৎ এই কোণ ই এর অর্ধেক হচ্ছে কি পিইএফ, আবার কোণ এফ এর অর্ধেক হচ্ছে পিএফ ই, তাই আমরা লিখলাম এখানে হাফ কোণ নিয়ে ডাইরেক্ট আমরা ই প্লাস হাফ এটা লিখলাম। এরপরে 180 ডিগ্রি মাইনাস এই হাফ, আর এটার মান আমরা উপরে পেয়েছি সমীকরণ 1-এ, এই যে এখানে কত 180 ডিগ্রি মাইনাস ডি, তাই লিখলাম। আর এখানে 180 ডিগ্রি এই মাইনাস এই হাফ দিয়ে যদি আমরা 180 ডিগ্রি গুণ করি তাহলে কত হবে 90 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হাফ দিয়ে ডিগ্রি হাফ ডি, তারপরে এখানে 180 থেকে 90 বিয়োগ করলে থাকে 90 ডিগ্রি প্লাস এখানে হাফ জায়গায় হলো আর ডি এর কোণ ডি এর মান হচ্ছে 40 ডিগ্রি বসাইলাম। 2 দিয়ে যদি আমরা 40-কে ভাগ করি তাহলে আমাদের থেকে 20 আর 90 হচ্ছে যে 110। এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ 2-এর ক এর উত্তর। আচ্ছা, এরপরে আসো আমরা 2-এর খতে যাই। একটু লক্ষ্য করি 2-এর খতে আমাদের কি বলছে। লক্ষ্য করো 2-এর খতে দেওয়া আছে ডিইএফ এ কোণ ডি, বাহু ডিই গ্রেটার দেন ইএফ, আমরা এর অনুযায়ী আঁকলাম। এবং ইপি কে ডি, দেখো ইপি কে ডি যদি আমরা বর্ধিত করি, ইপিটা কোথায় একটু লক্ষ্য, ইপি, এই ইপিটা আমরা যদি বর্ধিত করি তখন কি হবে,
বর্ধিত ইপি বলা হয়েছে। এই যে বর্ধিত করলাম, তাহলে এম বিন্দুতে ডিএফ কে কি এম বিন্দুতে ছেদ করে, তাই করলাম। এখন আমরা যদি লিখি প্রমাণ করতে হবে কোণ ডি এম ই, অর্থাৎ এই কোণটা, কোন কোণটা একটু লক্ষ্য করো, আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে কি এই যে এই কোণটা, এই কোণটা সমান কি স্থূলকোণ। তোমরা নিশ্চয়ই জানো যে স্থূলকোণ বিষয়টা কি। স্থূলকোণটা হচ্ছে আমাদের কি যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় এবং কত 180 ডিগ্রির চেয়ে ছোট, তা হচ্ছে স্থূলকোণ। তাহলে আমরা বিষয়টা একটু আলোচনা করি, লক্ষ্য করো। প্রমাণ দেখো, ত্রিভুজ ডিএমই, কোথায় ডিএমই, এই একটা ত্রিভুজ এবং এর কি ডিই বাহু, দেখো লক্ষ্য, ডিই বাহুর বিপরীত কোণ কোনটা ডিএমই, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে ডিএমই। আবার ত্রিভুজ ই এফ এম, এই ত্রিভুজের আমরা বলতে পারি ই এফ বাহুর বিপরীত কোণ কোনটা ই এম এফ, এই দুটো। কিন্তু এখানে কি ডিই গ্রেটার দেন কি ই এফ, এই ডিইটা বড় কাছে ই এফ এর, যেটা আমাদের দেওয়া আছে আমরা তাই লিখলাম। এখন আমরা জানি ত্রিভুজের এক বাহু অপর এক বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বড় বাহুর বিপরীত কোণ বড় হবে, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হবে। আবার লক্ষ্য করে, এটা হচ্ছে বড় বাহু, বড় বাহুর বিপরীত কোণ কি বড় হবে, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হবে, অর্থাৎ ডিএমই গ্রেটার দেন হবে কত ইএমএফ, এটাই লিখলাম। অর্থাৎ ডিএমইটা বড় হবে কার চেয়ে ইএমএফ এর চেয়ে। এরপরে লক্ষ্য করো, আমি এখানে লিখলাম যে তাহলে আমরা জানি, লক্ষ্য করো, ডিএমই আর ইএমএফ, অর্থাৎ এই সম্পূর্ণ এই অংশটা হচ্ছে কি আমাদের এক সরল কোণ। এক সরল কোণ মানে কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় দুইটার যোগফল। আবার এখানে বলা হয়েছে ডিএমই বড়, যেহেতু ডিএমই বড় এটা হচ্ছে ছোট, তাহলে কি 180 ডিগ্রি অর্ধেক হচ্ছে 90, এর মানে এটা হচ্ছে 90-এর চেয়ে বড় আর এটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট। এটা এখানে যেহেতু এটা বড়, তাহলে বোঝা যায় যে এইটা হচ্ছে কি 90 ডিগ্রি চেয়ে ছোট, কিন্তু আবার কি 180 ডিগ্রি হবে না, অতএব কি 180 ডিগ্রি চেয়ে ছোট হবে, তাই এটাকে আমরা বলতে পারি স্থূলকোণ। আমি একটু আগে এটাই বলছিলাম যে 90 ডিগ্রি চেয়ে অর্থাৎ 100 কোণের চেয়ে বড় আর 180 ডিগ্রি চেয়ে ছোট হলে তাকে বলা হয় কি স্থূলকোণ, অর্থাৎ ডিএমই হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, এরপরে আমরা গ নম্বরে যাই, একটু লক্ষ্য করো। গ নম্বরটা দেওয়া আছে কি ত্রিভুজ ডিইএফ, ডিইএফ এ ডিই গ্রেটার দেন ইএফ এবং ডিই এবং ডিএফ বাহুকে যথাক্রমে জি, একটু লক্ষ্য করি আমরা ত্রিভুজটা কোথায়, এই হচ্ছে ত্রিভুজ নাকি, এই হচ্ছে আমাদের ত্রিভুজ ডিইএফ। এখন এটাকে আমরা কি করলাম বর্ধিত করলাম, কি কাকে বর্ধিত করলাম, লক্ষ্য করো, ডিই কে বর্ধিত করলাম। ডিই কে বর্ধিত করলে আমাদের অংশ, আবার ডিএফ কে বর্ধিত করলাম। বর্ধিত করলাম কোন পর্যন্ত, একটা হচ্ছে জি পর্যন্ত, একটা এইচ পর্যন্ত বর্ধিত করলাম। এরপর যে বহিস্থ কোণ উৎপন্ন হয় জিইএফ এবং ইএফ এইচ বা এইচ এফ ই এর বহির্দখণ্ডক দ্বয় কোথায় একটু লক্ষ্য করে, এই একটা আর একটা হচ্ছে এই যে একটা পরস্পর কি বিন্দুতে মিলিত হয় কিউ বিন্দুতে, অর্থাৎ ই কিউ এবং এফ কিউ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, একটু দেখি, প্রমাণ করতে হবে যে কোণ ই কিউ এফ সমান কি 90 ডিগ্রি, ই কিউ এফ সমান কি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি, এই ডি এর অর্ধেকের চেয়ে ছোট, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা একটু প্রমাণ করি। আমরা চিত্র এখানে নিয়ে আসলাম, আমরা আগের মতোই লিখবো। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ ডিইএফ, ডিইএফ এ আমরা লিখতে পারি এই কোণ ডি প্লাস কোণ ই প্লাস ও এফ সমান কত 180 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি কি, আবার ত্রিভুজ কি লিখতে পারি, লক্ষ্য করো, ত্রিভুজ ই কিউ এফ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা লিখতে পারি কি, লক্ষ্য করো, এই যে কি এই তিনটা কোণের সমষ্টি ই কিউ এফ কিউ ই এফ এফ, তবে ই এফ কিউ, এই তিনটা যোগফল কত 180 ডিগ্রি আমরা লিখলাম। লিখার পরে কি লিখতে হবে, আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য করতে হবে, তাহলেই তোমরা জ্যামিতি ভালো করবা। কি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এই ত্রিভুজের বহিস্থ কোণ, এই একটা বহিস্থ কোণ আর এই একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত দুই কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টির সমান। আমরা একটু লিখি, লক্ষ্য করো যে কোণ এফ ই কিউ সমান কি হাফ কোণ, কি লিখছি আমরা, এই যে হাফ কোণ কি, লক্ষ্য করো, ওই যে এফ ই কিউ, এইটা কি, এইটা হচ্ছে কি এই যে এফ ই জি এর অর্ধেক, এফ ই জি এর অর্ধেক, ওইটা আমরা লিখলাম হাফ কোণ এটা। তো এই অংশটা জায়গায় রাখলাম, এই জি ই এফ এইটা হবে কোণ ডি প্লাস কোণ এফ। আবার আমরা অনুরূপভাবে এই অংশ লিখতে পারি যে কত ই এফ কিউ সমান কত হবে হাফ কোণ কত, অর্থাৎ ই
এফ এইচ এর অর্ধেক, এই যে এই অর্ধেক, এই হাফটা আমরা এখানে রাখলাম। আর ই, এই দেখো বহিস্থ কোণ ই এফ এইচ হবে কি, এই ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণ কোনটা, এইটা আর এইটা, অর্থাৎ কোণ ডি প্লাস কোণ ই, এই আমরা লিখলাম। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। লক্ষ্য করো, সমীকরণ 1 হতে পাই আমরা জানি সমীকরণ 1 লেখা ছিল এটা। এখানে আমরা কি করলাম, এই যে ইকুয়েশন এটা লিখলাম, আর এটা আমরা জানি এই মান আমরা বসাই দিলাম। হ্যাঁ, ওই পেজটা থেকে আমরা মান বসাই দিলাম, এখান থেকে হাফ কমন নিলাম, কমন নেওয়ার পরে কোণ ডি প্লাস কোণ ই, কোণ ডি কোণ এফ আমরা লিখলাম। লেখার পরে কি হলো, দেখো এটা কিভাবে আসলো। এটা আসলো আমরা সমীকরণ 1 যে পেয়েছিলাম কি, যে কোণ ডি প্লাস কোণ ই প্লাস এফ সমান কত 180। এখানে কি করলাম, কোণ ডি প্লাস কোণ ই আর কোণ এফ এটা সমান 180। আমার অবশিষ্ট থাকে একটা ডি, আমরা ডিটা লিখে দিলাম। এরপরে লক্ষ্য করো যে এটা জায়গায় থাকলো, আর এই হাফ দ্বারা 180কে যদি গুণ করি 90 ডিগ্রি, আর হাফ কোণ ডি জায়গায় থাকলো। এরপরে এটা আমরা লিখে ফেললাম, আর 180 ডিগ্রি মাইনাস কত 90 ডিগ্রি, আর মাইনাস এটা, তো 180 থেকে 90 ডিগ্রি মাইনাস দিলে থাকে, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এভাবে তোমরা প্রমাণ করতে পারো, এটা তোমরা না লিখলেও পারো, এটা আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখলাম। এর মাঝে আমাদের শেষ হলো 2 নম্বর সৃজনশীলটা। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ যাব। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ তোমাদের আবার 5টি প্রশ্ন করেছে, আমি এই 5টি প্রশ্ন এখানে সুন্দরভাবে আলোচনা করবো, একটু লক্ষ্য করো। দেওয়া আছে যে এটা আমাদের দেওয়া আছে a মাইনাস বি সমান কত 4 এবং এ বি সমান কত 16। তাহলে আমরা জানি সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার, আমাদের মান বাহির করতে বলছে কি a প্লাস বি হোল স্কোয়ারের মান, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা মানগুলো বসাই দিই, একটার মান হচ্ছে 4, এই 4টা জায়গায় থাকলো, আর এটা হচ্ছে কি 16। এখন আমাদের যদি গুণ করি তাহলে 16 4 4 16 আর 4 ছিল 64 সমান কত 80। তাহলে আমাদের সুতরাং কি a প্লাস বি হবে কি, এই স্কোয়ারটা এখানে রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। আর মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে করতে হবে কি, যখন একভাবে মান নির্ণয় করবে তখন প্লাস মাইনাস আসবে, তখন এই 80 মানে হচ্ছে 5 16 80, আর 16 এর বর্গমূল হচ্ছে 4, আর 5 এর কোনো কি বর্গমূল নাই, তাহলে √5 থেকে গেল। অর্থাৎ এই হচ্ছে আমাদের মান, অর্থাৎ a প্লাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস কি 4√5। এরপর আসো আমাদের সংক্ষিপ্ত 1-এর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমাদের বলছে কি যে x মাইনাস 1/x সমান 5 আর x কিউব প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা দেওয়া আছে, আমরা লিখলাম। লেখার সময় একটা লক্ষ্য করতে হবে, যেহেতু এখানে কি প্লাস আছে, তাহলে আমাদের প্লাসের মানটা বের করে নিতে হবে। তো x প্লাস 1/x হোল স্কোয়ার সমান সূত্র কি, এটা আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, লিখলাম। লেখার পরে আমাদের কি এটার মান বসালাম 5 স্কোয়ার, এটার মান আছে কত, এই 4 জায়গায় x এ কাটা থাকে কত 4, তাহলে 5 5 25 আর 4 হচ্ছে কত 29। এরপরে x প্লাস 1/x আর স্কোয়ারটা এখানে কি রুট আকারে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এটার বাকি অংশ লিখি, যে প্রদত্ত রাশি আমাদের মান বের করতে হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব, এটার মান বের করতে হচ্ছে, আমরা লিখলাম। লেখার পরে কি হলো, তাহলে এটার সূত্র, এই অংশের সূত্র কি a প্লাস বি হোল কিউব, অর্থাৎ x হচ্ছে a আর 1/x হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ এই যে আমাদের সূত্রটা আমরা লিখলাম। হ্যাঁ, এখন আমরা মানগুলো বসাই দিই, একটু লক্ষ্য করো। এটার মান আমরা পেয়েছিলাম √29, আর এই 3x কাটা, এটার মান হচ্ছে √29। লেখার পরে একটু খেয়াল করো, যেহেতু রুট কত কিউব, এটা একটা লক্ষ্য বাস, খুব মজার জিনিস। এটা হচ্ছে যদি কিউব থাকে পাওয়ার এবং যদি বর্গমূলের উপরে থাকে, তাহলে বর্গমূলের ভিতরে যা আছে ওইটা একটা বাহির করে দিবা, আর এখানে কিটা উঠে দেবে, কিউবটা উঠে দেবে। কিরকম দেখো, সহজভাবে মনে রাখবা, কিরকম দেখো, এতে 29-এর উপরে রুট আছে, একটা 29 বাহির করে দিলাম আর √29 রেখে দেবো, সেই সাথে সাথে আমাদের এটা থাকবে না। এটা কিভাবে হয় আমরা যদি বিস্তারিত আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক লেট হয়ে যায়, অন্য কোনো ভিডিওতে বা আমাদের সাথে থাকা পরবর্তী কোনো গণিতে আমরা শিখিয়ে দেবো। আচ্ছা, এখানে 3 তাহলে 29 থেকে যদি 3 বিয়োগ করি, 29 থেকে কি 3 বিয়োগ করি, থাকে আমাদের কত 26, আর √3 এর রুট কত 29 জায়গায় থাকবে, কত হলো 26√3, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আসো সংক্ষিপ্ত 1-এর 3 নম্বর প্রশ্ন, একটা মজার অঙ্ক, সেটা হচ্ছে a কিউব মাইনাস 21a মাইনাস এতকে উৎপাদকে, সরি এখানে উৎপাদক হবে, উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে, সেটা আমরা লিখে দিলাম। এরপরে আমরা মনে করি f অফ a, এটার ফাংশন ধরতে হবে। এটাকে কি আমরা এই রাশিটাকে কি ফাংশনে নিয়ে গেলাম, f অফ s1 এটা নিয়ে গেলাম। আসলে ফাংশন বিষয়টা কি তোমরা অনেকেই জানো না। যদি তোমরা ফাংশন বিষয়ে জানতে চাও, তোমরা আমার চ্যানেলে থাকবে, আমি যে কোনো সময় হয়তো সময় পেলেই ফাংশন বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের বিশেষ করে যাদের উচ্চতর গণিত আছে, ফাংশন, ডোমেন, রেঞ্জ, এসব বিষয় যদি বিস্তারিত জানতে চাও, আমাদের চ্যানেলের সাথে থাকো, হয়তোবা কোনো এক সময় আমি তোমাদের এই বিষয়ে একটা ভিডিও দিয়ে দেব। তো আসো এখন এখানে আমাদের মান বসাই, এর মান বসাও।
কিভাবে মানুষরা আমরা 0 1 -1 2 -2 প্লাস এভাবে আমরা মান বসাই দেবো, বিশেষ করে 20-এর উৎপাদক আকারে মান বসাবো। তো একইভাবে আমরা একটা মান তুমি 1 বসাই দেবো, এখানে 1 এখানে 1 এখানে 1। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সম্পূর্ণটা মান হচ্ছে কি 0 হবে এমন একটা মান খুঁজে বের করা। তো আমরা এরকম একবার 1 বসাবো, দেখবো হবে না। 1 যদি এখানে বসায় আর 1 এখানে বসায়, তাহলে 1 মাইনাস কত 20 আর মাইনাস কত কত 1 মাইনাস কত 41 সমান -40। তাহলে এখানে 1 বসালে 0 হবে না। এরপর আমরা -1 বসাবো, -1 বসানোর পরে কি হয় মাইনাস দেওয়ার পরে কিউব। আচ্ছা, এরপরে 21 এর জায়গায় কত হবে -1, অর্থাৎ আমরা এখানে যে মানটা বসাবো এই এর জায়গায় সব একই মান বসাবো। এখন লক্ষ্য করো, এই যে মাইনাসের উপরে কি পাওয়ার কিউব অর্থাৎ বিজোড়, মাইনাসের উপরে যে পাওয়ার বিজোড় থাকে মাইনাসটা মাইনাসই থেকে যাবে, অর্থাৎ মাইনাসের উপরে যদি পাওয়ার কি 99 থাকে মাইনাসটা মাইনাসই থেকে যাবে, আর মাইনাসের উপরে পাওয়ার যদি কি জোড় থাকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মনে রাখবে। তাহলে -1 আর এখানে মাইনাসের মধ্যে প্লাস 21 আর -20, অর্থাৎ এখানে হয় কত দেখো 21 আর 20 আর 1 21 অর্থাৎ -21 অর্থাৎ কত 0। অর্থাৎ আমাদের দেখা গেল যে যদি -1 বসাই তাহলে এটা কি হয়ে যায় সম্পূর্ণটা 0 হয়ে যায়, অর্থাৎ 0 যেহেতু হয়েছে অতএব এই এখান থেকে আমরা একটা উৎপাদক কিভাবে দেখো a - এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এটা আসলে কিভাবে একটু লক্ষ্য করো। এটা আমাদের আসে এইভাবে, আমি একটু আলোচনা করি। দেখো আমরা a সমান কত বসাইছিলাম, a সমান বসাইছিলাম আমরা মাইনাস কত 1 বসাইছিলাম, ঠিক আছে। a সমান কত বসাইছিলাম -1। তাহলে a যদি -1 হয় তাহলে মাইনাসটা এখানে কি +1, তাহলে কি আমাদের কি হলো, হ্যাঁ তাহলে আমাদের এটা একটা কি হলো উৎপাদক হলো। ওই অনুযায়ী আমরা লিখলাম যে a+1 f অফ a এর একটি উৎপাদক। তাহলে আমরা এটা লিখলাম, লিখার পরে আমরা এই অঙ্কটা কিভাবে করবো একটু লক্ষ্য করো। তোমরা এই অঙ্কটা করবে অবশ্যই কি তৃতীয় লাইনটা আগে সাজাবে। কিরকম, আগে আমরা যেহেতু উৎপাদক a+1 পেয়েছি তাহলে এটা পাইলাম, লিখলাম, লেখার পর আমরা এমন একটা সংখ্যা এখানে বসাবো যা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই a স্কোয়ার দিয়ে এর গুণ করলে a কিউব, আর a স্কোয়ার দিয়ে 1 এর গুণ করলে a স্কোয়ার। এখন আসো লক্ষ্য করো a কিউব মিলে গেল, কিন্তু এখানে তো a স্কোয়ার নাই, যেহেতু a স্কোয়ার নাই আমার প্লাস a স্কোয়ার আসছে, এখানে একটা মাইনাস a স্কোয়ার দিব, অর্থাৎ আমার উপরের লাইনের সাথে এই পর্যন্ত মিললো, অর্থাৎ এই পর্যন্ত মিললো। এরপরে আবার আমরা a+1 দিব, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিব, আর এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এই সংখ্যাটা এখন আর উপরে নয় এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে a যদি বসাই a দিয়ে এর গুণ করলে a স্কোয়ার প্লাস মাইনাসে আমার a কে a, কিন্তু এর লক্ষ্য এইখানে a হচ্ছে আর এখানে আছে 21 তাহলে আমরা কত কম লিখছি, হ্যাঁ আমরা 21 যেহেতু আর 1 এখানে একটা পাইছি তাহলে 20 কম লিখছি, আর যেহেতু মাইনাস এখানে মাইনাস, ঠিক আছে, তাহলে আমাদের যোগ করতে হবে, এখানে একটা -20 দিলাম, আবার a+1 দিলাম, দেওয়ার পর আমরা এমন একটা সংখ্যা এখানে বসাবো যেটা কি এই 20-এর সাথে মিলে যায়, অর্থাৎ 20 বসালাম, 20-এর সাথে প্লাস -20 দিয়ে এর গুণ করলে 20 এ মাইনাস প্লাস 20 দিয়ে 1 এর গুণ করলে 20। হ্যাঁ আমি একটু দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে খেয়াল করো আমি সবগুলো থেকে a+1 কমন নিলাম, থাকলো এখানে a স্কোয়ার, এখানে -a আর এখানে -20, ঠিক আছে। এখন a+1 লক্ষ্য করো a স্কোয়ার, আর এটাই আমরা উৎপাদকে আবার নিব, এমনভাবে নিব নিশ্চয়ই তোমরা উৎপাদকে নিতে পারো, এটা আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, হ্যাঁ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা আমার সাথে থাকো এবং এই উৎপাদকটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে 4 নম্বর হচ্ছে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে তাহলে x এর মান কত। লক্ষ্য করে x টাকা আমাদের কত আসলে হচ্ছে x, মুনাফার হার হচ্ছে x%, সরল মুনাফার মানে সময় হচ্ছে কত 4 বছর, আবার মুনাফাও পাইছি কি 4 বছর, 4 বছর মানে মুনাফা পাইছি x টাকা, তাহলে এই x টার মান কত, এখানে x এখানে x, এই x এর মান কত আমাদের মূলধন x, মুনাফার হার x, আবার আমাদের কি মুনাফাও x, তাহলে x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। মজা একটা অঙ্ক। তাহলে আমাদের দেওয়া আছে মূলধন সমান কত p সমান x ধরলাম, তারপরে মুনাফার হার r সমান x% মানে x, আর এই পার্সেন্টটাকে কি করলাম আমরা x/100 নিয়ে গেলাম, পার্সেন্টেজ ভেঙে ফেললাম, এরপর n সমান কত 4 বছর, আর মুনাফা সমান আমরা জানি i সমান pn, আর এটা আমরা জানি। এরপর আমরা জানি যে এই p এর মান x বসাইলাম, আর n এর মান 4 বসাইলাম, r এর মান কত এটা বসাইলাম, এটা হচ্ছে x। তোমাদের যদি গুণের মতো মনে হয় এটা আসলে হচ্ছে x। আচ্ছা, এরপরে লক্ষ্য করো এই যে 4 দ্বারা যদি এটাকে কাটি তাহলে 25, আর এই x এ আর এই x এ গুণ করলে হচ্ছে x স্কোয়ার, ঠিক আছে। আর তাহলে এই হচ্ছে টাকা, এটা হচ্ছে আমাদের কি মুনাফা পেয়ে গেলাম, অর্থাৎ 4 বছর পরে কি আমরা মুনাফা পেয়ে গেলাম। এখন আসো আমরা x এর মানটা নির্ণয় করবো, এখান থেকে আমি কি এখানে নির্ণয় করবো। একটু লক্ষ্য করো যে প্রশ্ন মতে এখানে আমার মুনাফা কত x, আর এখানে আমরা প্রশ্ন পাইছি কত x²/25, অর্থাৎ এই মুনাফাটা আর এই প্রশ্নের মুনাফাটা সমান, এই জন্য প্রশ্ন মতে এটা সমান কত x।
এখন আমরা যদি আর গুণন করি, এই এক্স এর নিচে আছে 1, 1 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, 25 দিয়ে এক্স গুণ করলে 25x, এই এক্স স্কোয়ার জায়গায় থাকলো, আর প্লাস 25 এখানে নিয়ে আসলাম। এই দুটো থেকে আমরা এক্স কমন নিলাম, এক্স কমন নিলে কি হলো, আমাদের থাকে এখানে এক্স, এখানে 25, একবার এক্স সমান 0, আবার এক্স মাইনাস 25 সমান 0, কিন্তু এক্স সমান 0 হবে না, কারণ এখানে আমাদের এক্স একটা মূলধন ছিল, আবার কি এক্স এর একটা আমাদের একটা মুনাফাও ছিল, অতএব এটা কি 0 হতে পারে না। তাহলে কি হবে, এক্স সমান কত 25, এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। এখন আমরা শেষ অঙ্কটা দেখব, একটু লক্ষ্য করো। এটা আমাদের দেওয়া আছে পি সমান 1/p সমান এটা দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে এটা আমরা কি করবো এখন, দেখো বিপরীতকরণ করে দেবো। কি করলাম লক্ষ্য করো, এটা আমাদের দেওয়া আছে 1/p সমান এটা, তাহলে এটা আমরা বিপরীতকরণ করলাম 1 অত। এরপরে আমরা কি করলাম, এই নিচে যে রাশিটা আছে বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ করলাম, আছে কত √5 - 2, আমরা কি করলাম √5 + 2 দ্বারা উপর নিচে গুণ করলাম। এরপর নিচে একটা সূত্র যায়, লক্ষ্য করো a + b * a - b, a² - b², অর্থাৎ এখানে থেকে √a² কাটা থাকে কত 5, আর এখানে 2 এর পরে স্কয়ার 4, আর উপরে যা আছে তাই লিখলাম। 5 থেকে 4 গেলে থাকে 1, নিচে 1 এর লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ মানে নাই নিচে 1, তাহলে এটা হচ্ছে আমাদের মান। কিসের মান, পি এর মান। আমাদের বলছে কি পি স্কোয়ার মান নির্ণয় করতে, তাহলে পি স্কোয়ার আমরা গুণ করে দিলাম, মানে বর্গ করে দিলাম, দুঃখিত, আমরা বর্গ করলাম, তাহলে √p √5 প্লাস করো 2, এরপর হোল স্কয়ার, তাহলে এইটাই আমরা সূত্র a² + 2ab + b², তখন আমরা লিখতে পারি কি √a² কাটা থেকে 5, আর এখানে যদি 4, অর্থাৎ 9, আর যদি 4 কত √5, এটা হচ্ছে আমাদের উত্তর। এরই মাঝে আমাদের 5টি অঙ্ক শেষ হয়ে গেল সংক্ষিপ্ত। আশা করি পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবে এবং অপেক্ষা করবে যেন কি তোমরা পরবর্তী ভিডিওটা পেতে পারো। আর সবাই একটা কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আর আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।